নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। জয় মামুন এবং নাজমুল আশরাফ দুজনকে স্বাগত জানাই আজকের সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, পাশের হার নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। GPA 5 নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা আছে। GPA 5 এর সংখ্যাগত দিক অনেক, কিন্তু তাদের মানটা কেমন তার মধ্যে একটা জিনিস খেয়াল করেছেন, যশোরে পাশের হার 73, সিলেটে সিলেটে 73, যশোরে 93, মানে ফারাকটা 20%। এখানে একটা ডিসক্রিমিনেশন বা এই যে সংখ্যাগত দিকটা সমস্যা তৈরি করবে নিশ্চয়ই শিক্ষার্থীদের মধ্যে। ধন্যবাদ জুয়েল। যারা পাশ করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রতি বছর যখন এসএসসি এইচএসসির ফলাফল প্রকাশিত হয় তখন আমরা খবরে যে দৃশ্যগুলো দেখি একদম মন ভরে যায়, কারণ প্রতিদিনই আমরা এত সব নেতিবাচক খবর দেখি, মন ভারাক্রান্ত থাকে। এইসব বাচ্চাদের মানে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা বাবা মায়েদের চোখে মুখে, এবং আজকের ফলাফল প্রকাশের আবার দিনটাও বিশেষ দিন, মা দিবস। ফলে মেয়েদের যে উচ্ছ্বাস দেখছিলাম, পাশাপাশি তাদের মায়েদের যে আনন্দ, মা দিবসটা তাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে, এবং এই দিবসটাকে অনেকেই আপনার এটার সাথে যুক্ত করেছে তাদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে। মা মেয়ে উভয়, ছেলেরাও মাদের ব্যাপারে তাই বলেছে। কিন্তু পাশের হার যেটা আপনি বলছেন যে আমরা অনেক বছর ধরেই দেখছি যে পাশের হার অনেক। আমরা যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি, পাশের হার এগুলো চিন্তা করা যায় না। এই যে জিপিএ, গোল্ডেন জিপিএ এর ছড়াছড়ি, কিন্তু যেই পরিমাণে পাশ করে যেরকম ফলাফল আমরা দেখি এবং পাশের যে হার, সেই তুলনায় উচ্চ শিক্ষায় গিয়ে তারা কতটা এর ধারাবাহিকতা রাখতে পারছে, বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে, বা এর ধারাবাহিকতা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারছে, সেটি একটি প্রশ্ন। আর আপনি বলছিলেন যে যশোর এবং সিলেটের মধ্যে এত কেন পার্থক্য হবে? 93, একই আপনার পাঠ্যক্রম, একই শিক্ষা ব্যবস্থা, একই রকমের প্রশ্ন, পরীক্ষা, সবকিছু, এত ব্যস্তম কেন হবে? অঞ্চল ভেদে এই বড় ব্যস্তমের পেছনে নিশ্চয়ই ওই অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী বা পুরো শিক্ষা পরিচালনা ব্যবস্থা, পদ্ধতি, পড়াশোনা সবকিছুর উপরে নিশ্চয়ই একটা প্রভাব আছে। এলাকার কারণে কি বাড়তি প্রভাব পড়েছে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখার বিষয় আছে। যেমন করে ছেলেরা কেন বারবার পিছিয়ে পড়ছে, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আমরা কিন্তু অনেক বছর ধরে, আমি সঠিক বলতে পারবো না কত বছর, কিন্তু প্রতি বছর যখন ফলাফল ঘোষণা করা হয় প্রতি বছরই একটা কথা শুনি, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এটা অন্তত মানে গড়ে অন্তত বছর দশক তো হবেই, মানে যতটুকু মনে হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে ছেলেরা মেয়েদের চেয়ে কেন বারবার পিছিয়ে পড়ছে, যে কথা প্রধানমন্ত্রী বললেন যে আপনারা খুঁজে বের করবেন, তথ্য করবেন, এবং এটাও তিনি বলেছেন আমি তো সব সময় বলি আপনারা কেন এটা খুঁজে বের করেন না, মানে উনার নির্দেশটাকে পাত্তা দিচ্ছেন না, বা এই পরীক্ষার ফলাফল চলে গেলে পরে হয়তো এটাকে আর ভাবেন না, আমলে নেন না। কিন্তু দেখার বিষয় আছে, ছেলে মেয়ে উভয়ই গুরুত্বপূর্ণ, উভয়েরই ভালো ফলাফল করা দরকার, এবং সেটা এক বছর ছেলেরা এগিয়ে আরেক বছর মেয়েরা এগিয়ে এরকমও হতে পারে। কিন্তু বছরের পর বছর শুধু ছেলেরা পিছিয়ে থাকবে, মেয়েরা এগিয়ে থাকবে, এটা প্রত্যাশিত না। এবং আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা, পরিবর্তিত বিশ্ব, প্রতিদিন প্রতিনিয়ত যেসব আমরা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানান রকমের সংকট বা বাস্তবতা বা নতুনত্বের মধ্যে পড়ছি, তার ফলে এর বেশি শিকার ছেলেরা হচ্ছে কিনা, সেটি তথ্য প্রযুক্তি, অপরাধ থেকে শুরু করে নেট দুনিয়া, অন্য অনেক কারণ থাকতে পারে, নিশ্চয় সমাজ বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে দেখবেন। সেগুলোর প্রভাব হয়তো ছেলেদের উপরে বেশি পড়ছে, মেয়েদের উপর কম পড়ছে, এটা হতে পারে। আবার ছেলেরা তাদের বাস্তবতায় যত বেশি পড়ালেখার ব্যাপারে উদাসীন বা ফাঁকিবাজি অথবা অন্য দিকে তাদের সময় মনোযোগ দিতে পারে, মেয়েরা হয়তো ততটা পারে না, তাদের পারিবারিক বা সামাজিক নানান কারণে তারা হয়তো অনেক বেশি পড়ালেখায় মনোনিবেশ করে, নাকি তারা যে সমাজে একটু মানে অনগ্রসর ছেলেদের তুলনায়, বহু বছরের ইতিহাস, সেটা কাটিয়ে ওঠার একটা চেষ্টা, তদবির তাদের বাবা মাদের, শিক্ষকদের থাকে, এরকম নানান কারণ হতে পারে। এটা জানা দরকার এবং সেটা দূর করা দরকার। অবশ্যই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আজকে আপনি যেটা আপনিও উল্লেখ করলেন, যে তিনি উল্লেখ করেছেন যে বারবার বলি কিন্তু আপনারা বের করেন না কেন। জয় মামুন, সেই জায়গাটায় ওই যে ফারাকটার কথা বারবার বলা হয়,
আসলেই মানে সিলেটের লোকজন এতটাই খারাপ যে যশোর এতটাই এগিয়ে গেল একই কারিকুলামে, কিভাবে সম্ভব? না, এখানে দুটো ইস্যু নিয়ে কথা হচ্ছে। তো একটা হচ্ছে যশোর এবং সিলেটের মধ্যে ফলাফলের ফারাক, পার্থক্য, পাশের হারের শতাংশ, 20% ফারাক। এটি নিয়ে যদি আমি বলি, আমি মনে করি যে এটি ঠিক হয়নি। কারণ একই পাঠ্যক্রম, একই শিক্ষা ব্যবস্থা, একই স্কুল, মানে একই ধরনের স্কুল, একই ধরনের শিক্ষক, একই মানের ছাত্রছাত্রী সব জায়গায়। এমন না যে সিলেটের ছেলেমেয়েরা খুব খারাপ আর যশোরের ছেলেমেয়েরা আহামরি রকমের ভালো। পরীক্ষার পাশের ক্ষেত্রে যেটি আমি জানি, আমরা সকলেই জানি কম বেশি, যে সরকারের বা শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা অধিদপ্তরের এক ধরনের নীতিমালা থাকে যে কোন ধরনের কি পরিমাণ ছেলে মেয়েকে পাশ করানো হবে বা কি পরিমাণ ছেলে মেয়ের রেজাল্ট ভালো হবে, এরকম একটা খুব আনুষ্ঠানিক না, কিন্তু একটা একটা অলিখিত নীতিমালা কিন্তু আছে। সেটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে লিবারেল হয়, যে একটু বেশি যাতে পাশ করে তাহলে একটু স্কুলগুলির সুনাম হবে, ছেলেমেয়েরা উৎসাহী হবে। এবং এটি এখন শুধু না, এটি কিন্তু যুগ যুগ ধরে ছিল। একটা সময় মনে আছে আমরা যখন পরীক্ষা দিয়েছি বা আমাদের বাবা মায়েদের আমলে কেউ 33-এ পাশ হলে 32 পেলে বা 30 পেলে 3 নম্বর গ্রেস বলা হতো, গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হতো। তার মানে হচ্ছে যে ছেলে মেয়েদের পাশ করানোর ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা চিরকালই একটু উদার, এবং সেই ঔদার্য এখনো আছে। আমার যেটি ধারণা যে এবার পত্র দেখেছেন তারা একটু বেশি ঔদার্য দেখিয়ে ফেলেছেন। আর সিলেট বোর্ডের শিক্ষক বা পরীক্ষকরা ঔদার্যটা কম দেখিয়েছেন। মেধাগত দিক থেকে খুব একটা পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। এখন সরকার চাইলে এটি তদন্ত করে দেখতে পারে, কিন্তু আমার কাছে এটি মনে হয় যে পড়াশোনার বা গুণগত মানের খুব একটা পার্থক্য আছে দুই বোর্ড বা কোনো বোর্ডের মধ্যেই, সেটি মনে হয় না। এটি হচ্ছে 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর যে ইস্যুটি নিয়ে আপনারা কথা বলছিলেন, আমি শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে নাজমুল আশরাফ যেটি বলেছেন, আমি একটু বিনয়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং নাজমুল আশরাফ দুজনের সঙ্গেই ভিন্ন মত পোষণ করতে চাই। ঠিক দ্বিমত না, ভিন্ন মত হচ্ছে এরকম যে এই ভূখণ্ডে বাংলাদেশ বা পূর্ববর্তী ভারতবর্ষে স্কুল ভিত্তিক, কারিকুলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে 19 শতাব্দীতে। 19 শতাব্দী থেকে যদি আপনি হিসাব করেন, 150 বছর 200 বছর তো পুরোটাই ছেলেরাই এগিয়েছিল। এখন কিছুদিন যদি মেয়েরা এগিয়ে যায়, এমন কি দোষ? মানে এটা তো ভালো জিনিস। আরেকটা কথা হচ্ছে, আমি আর নাজমুল আশরাফ মোটামুটি কাছাকাছি সময় পত্রিকায় কাজ করতাম, সংবাদপত্রের রিপোর্টার ছিলাম আমরা 90-এর দশকে, এবং আমি একসময় শিক্ষা বিটে কাজ করতাম, ধরেন এই 93, 94, 95, এখন থেকে 30 বছর আগে। তখনও আমার মনে আছে বিভিন্ন বোর্ডে, তখন এত বোর্ড ছিল না বাংলাদেশে, 4টা বোধহয়, ঢাকা, কুমিল্লা, যশোর, রাজশাহী, এরকম 4টা না 5টা বোর্ড ছিল। কোন কোন বোর্ডে দেখা যেত যে ছেলেদের চেয়ে মেয়েদের ফল ভালো, এবং সেটি নিয়ে তখন আমরা বিরাট করে পত্রিকায় বক্স করে মেয়েদের ছবি দিয়ে কেন ভালো হলো, মানে উৎসাহিত করার ব্যাপারে এটি ছিল। এবং আমার কাছে মনে হয় যে মেয়েরা যে ভালো করছে এটি খুবই ভালো দিক, এবং মেয়েরা আরো ভালো করুক না। মেয়েরা তো নানাভাবে বঞ্চিত হচ্ছে। কাজের ক্ষেত্রে আপনি আপনার অফিসে দেখেন, যদি 10টা ছেলে কাজ করে তার বিপরীতে মেয়ে 1টা বা 2টো, তো মেয়েরা যদি আরো বেশি ভালো ফল করে তাহলে হয়তো কাজের জায়গায় 10 জনের জায়গায় 10 জনই আসবে না, কিন্তু 10 জনের জায়গায় 5 জন আসার পথটা তো সুগম হবে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং একজন পুরুষ হিসেবে এবং একজন কন্যা সন্তানের পিতা হিসেবে, যে আমাদের মেয়েরা আরো অনেক ভালো করুক, তাদের ফলাফল আরো ভালো হোক। অবশ্যই। আচ্ছা, এখন তার মানে কি আমি ছেলেদের ফল খারাপ আশা করছি? তা না। ছেলেরা যে খুব খারাপ করছে তা তো না, পার্থক্য তো 1-2 শতাংশের। তো 1-2 শতাংশে, মানে ছেলেরা এমন যদি হতো যে ছেলেরা পাশ করছে 60%, মেয়েরা পাশ করছে 90%, তা না, ছেলেরা পাশ করছে 78%, মেয়েরা পাশ করছে হয়তো 80%। তো এতটুকু পার্থক্য থাকতেই পারে। এবং আশরাফ ভাই যেটি বললেন, আমি একটু সংশোধন করতে চাই যে প্রত্যেক বছর সকল বোর্ডেই কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে তা না, এবছর একটু বেশি দেখা যাচ্ছে। গত 2 বছর আগেই আমরা দেখেছিলাম যে মেয়েরা আবার পিছিয়ে গেল, আমরা ভাবলাম যে কি ব্যাপার মেয়েরা পিছালো, মানে তাও সামান্য, ওই যে 1% বা তারও কম। তো এটি সমান সমান তো কোনোদিন হবে না যে 50% ছেলে এবং 50% মেয়ে সমান সমান রেজাল্ট করবে। এটি একটু পার্থক্য থাকবেই, কোনোবার একটু ছেলে আগাবে, কোনোবার একটু মেয়ে আগাবে। এবং ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝি বা আমি দেখি যে মেয়েরা ছেলেদের তুলনায় পড়াশোনায় একটু বেশি মনোযোগী। সামাজিক বাস্তবতাও এর পেছনে হয়তো দায়ী। ছেলেরা স্কুল থেকে এসে ব্যাগটা রেখেই দৌড়ে চলে যায় খেলার মাঠে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, ঘুরে বেড়ানোর একটা ব্যাপার থাকে। মেয়েরা সেটি সুযোগটা পায় না বাংলাদেশে। ওকে ইচ্ছার বিরুদ্ধে হলেও পড়তে বসতে হয়। মা মেয়েকে যতখানি শাসন করতে পারে ছেলেকে ততখানি শাসন করতে পারে না। ছেলেদের কি যেন এখন কিশোর গ্যাং আছে, মেয়েদের তো কিশোরী গ্যাং নেই। তো এরকম নানা রকম সামাজিক কারণেও মেয়েরা একটু পড়াশোনায় মনোযোগী হচ্ছে। তো এটি গবেষণা বা এটি
অনুসন্ধানের বিষয় হতে পারে, কিন্তু তার চেয়ে বড় অনুসন্ধানের বিষয় আমি যেটি মনে করি আজকের এই আলোচনায় যেটি আসা উচিত, সেটি হচ্ছে এখন প্রচুর ছেলে মেয়ে ক্লাস 8-9 পর্যন্ত উঠে ঝরে যাচ্ছে। এই ঝরে পড়াটা বন্ধ করা যায় কিভাবে, সেটি নিয়ে আসলে আমাদের প্রকৃত গবেষণা হওয়া উচিত। মেয়েরা বেশি পাশ করলো না ছেলেরা বেশি পাশ করলো তাতে এই জাতির খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না। জি, ঝরে পড়া নিয়েও আরো একটু আলোচনা করব। পাশাপাশি নতুন কারিকুলাম, আপনারা অবশ্যই জানেন, নতুন করে বলার কিছু নেই, আগামী বছর থেকে নতুন কারিকুলাম হবে এবং এবছর যারা অকৃতকার্য হলো তারা কিন্তু আগামী বছর পরীক্ষা দেবে। আর নতুন কারিকুলামকে বলা হচ্ছে সবচেয়ে স্মার্ট কারিকুলাম। তাদের কাছ থেকে তো এরা পিছিয়ে পড়বে। এই গ্যাপটা, এই ফারাকটা কিভাবে মানে মিলমিশ করা হবে, বা কি কোনো পরিকল্পনা আছে কিনা, বা কি করা যেতে পারে, আপনাদের কাছ থেকে একটু শুনবো। একটা বিরতি নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে। দর্শক, নিটল টাটার নিয়মিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটার নিয়মিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং টিভিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। দুজনকে আবারও স্বাগত। নাজমুল আশরাফ, যে প্রসঙ্গটা আসলে বিরতিতে যাবার আগে বলে গিয়েছিলাম, প্রশ্নটা আবার নতুন করে না করি, নিশ্চয়ই মনে আছে? মনে আছে, ধন্যবাদ আপনাকে। দেখেন, একটি সার্বজনীন শিক্ষানীতি, একমুখী শিক্ষানীতি, বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি, সমাজ বাস্তবতা প্রয়োজন অনুযায়ী শিক্ষানীতির কথা আমরা সেই পাকিস্তান আমল থেকে আন্দোলন, দাবি, পরামর্শ, সুপারিশ এগুলো শুনে আসছি। এই স্বাধীন বাংলাদেশেও এই 53 বছর ধরে আমরা এরকম একটি শিক্ষানীতিতে পৌঁছাতে পারলাম না। এবং প্রতিনিয়ত শিক্ষানীতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, আপনার পাঠদান পদ্ধতি, যা কিছু বলি, এগুলো আমরা প্রতিনিয়ত পরিবর্তন করছি। নিশ্চয়ই দুনিয়া বদলে যাচ্ছে, নানান কারণে আমাদেরকে খাপ খাওয়াতে হয়, সে কারণে অনেক পরিবর্তন করতে হয়। কিন্তু যেই হারে আমরা পরিবর্তন করছি এবং সেই পরিবর্তনগুলো আমাদের কতটা উপকারে আসছে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সমাজ তাদের পেশাগত জীবনের জন্য কতটা উপযোগী হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু বিতর্ক আছে। এবং পাঠ্যক্রম যেভাবে বদলানো হয়, পদ্ধতি যেভাবে বদলানো হয়, যেভাবে ছাত্রছাত্রীদের উপরে এগুলো পরীক্ষা করা হয়, তাদেরকে গিনিপিগ বানানো হয়, এগুলো নিয়ে কিন্তু মেলা বিতর্ক। আমাদের অভিজ্ঞ ব্যক্তিগণ, শিক্ষাবিদ, গবেষক, তারা এই ব্যাপারে সারাক্ষণ কথা বলেন, কিন্তু আমরা এগুলো কোনো সমাধান, স্থায়ী সমাধান বা আপাত স্থায়ী কোনো সমাধান আমরা করতে পারছি না। কেন করতে পারছি না? এ ব্যাপারে কি আমাদের জ্ঞানের অভাব, ইচ্ছার অভাব, রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি আমাদের শিক্ষাবিদ, আমাদের গবেষক যারা এই পুরো কার্যক্রমের সাথে যুক্ত থাকেন তারা মানে সঠিক কাজটা করতে পারছেন না? এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। কিন্তু নানান রকমের পদ্ধতির এবং পরিবর্তন করা, তার মধ্য দিয়ে যেই সমস্যাগুলো আমরা বেরিয়ে আসতে দেখি, যে ধরনের প্রতিক্রিয়া আমরা দেখি, সেই জায়গায় আমরা বলবো যে আমরা বোধহয় শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটা জানি ছোটবেলা থেকে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকেও শুনেছি শিক্ষামন্ত্রীর মুখে যে আসলে শিক্ষা যে খরচ করে সরকার, এটি আসলে বিনিয়োগ, নিশ্চয় বিনিয়োগ। একটা দেশের সবচেয়ে বড় শক্তি কি? জনশক্তি, তার জনগণ, তার মানুষ। তাদেরকে দক্ষ, যোগ্য হিসেবে গড়ে তোলা, তার মধ্য দিয়ে একটা দেশ উন্নত হবে এবং তার নাগরিকরা ভালো নাগরিক হবে, জ্ঞানে বিজ্ঞানে উন্নত হবে। শুধু যে তারা জ্ঞান বিজ্ঞানে উন্নতি করবে এবং তারা ভালো পেশা যাবে, তারা ভালো রোজগার করবে, সেটাই তো লক্ষ্য না। তারা ভালো মানুষ হবে, তারা অনেক বেশি মানবিক হবে, তাদের মানবিক মূল্যবোধ তৈরি হবে, দেশপ্রেম তৈরি হবে, আপনার মানুষের প্রতি মমত্ব থেকে শুরু করে পশু পাখি গাছপালা, সোজা কথা মানে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠবে, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্যে আমরা আমাদের এই নীতি, পদ্ধতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি যা কিছু বলি, সেগুলো করছি কিনা, সেই বিতর্ক কিন্তু রয়ে গেছে এবং এর কোনো স্থায়ী সমাধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জয়মামুন, যে আমি যে জায়গাটা আসলে ফোকাস করেছিলাম সেটি হচ্ছে আগামী শিক্ষাক্রম যেটা হচ্ছে, তাতে তো মানে অনেকটা হচ্ছে প্রজেক্ট বেস ফলাফল হবে। এখন এবার যারা অকৃতকার্য হলো তারা আবার সেই A+ GPA 5 সেই গ্যারাকলের মধ্যে আটকে থাকবে, সেখানটায় ফারাক তৈরি হবে না? আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি ফারাক তৈরি হবে, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আশরাফ ভাই যেটি বলছিলেন, স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগের থেকে শুরু করা যায় এক ধরনের গিনিপিগ সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছে। তো আমি নিজে একজন ভিকটিম এই কারণে যে আমি যখন ক্লাস 6-এ উঠি, আমার আগের বছর 6-এ যারা পড়েছে তারা যে বই পড়েছে আমি সেই বই পড়িনি। আমার বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু হলো, অর্থাৎ আমাকে পুরো নতুন বই পড়ে পড়ে যেতে হয়েছে এবং আমি আগের বছরের কোনো বইয়ের কোনো সাহায্য নিতে পারি নাই।
এখন ওই সময় যারা ফেল করেছে তারা পরের বার পরীক্ষা দিয়ে কি করবে, মানে আমার আগের ব্যাচে যারা ছিল, সেই বাস্তবতায় এখন যেটা দেখা যাচ্ছে, মানে যা হয় বাস্তবতায় সেটি হচ্ছে যে ওই পরীক্ষাগুলো আসলে একদম নতুন খোল নলচে তো পাল্টে দেওয়া হয় না, 19-20 হয়। এখন যা আছে সেখান থেকে সামান্য কিছু পরিবর্তন হবে, নতুন কিছু সংযোজন হবে, নতুন কিছু বিয়োজন হবে, এবং এর মধ্য দিয়েই উত্তীর্ণ হবে ছেলে মেয়েরা। এবং আমার কাছে যেটি মনে হয় যে আসলে পরীক্ষা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা কি হবে এটি নিয়ে যে এই গবেষণা, এটি কবে শেষ হবে আমি জানি না। আমি মনে করতে পারি যে আমি যখন পত্রিকার রিপোর্টার ছিলাম, একটু আগে বলছিলাম যে পাশের ফলাফল নিয়ে রিপোর্ট করেছি, নাজমুল আশরাফও তখন ডেইলি স্টারে করতেন, আমি ভোরের কাগজে কাজ করতাম। আমরা তখন শামসুল হক কমিশন নামে একটা শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, আশরাফ ভাই নিশ্চয়ই মনে আছে। সম্ভবত 96-97 সালে জনাব ASH কে সাদেক শিক্ষামন্ত্রী ছিলেন, এবং প্রফেসর শামসুল হক খুবই জ্ঞানী মানুষ, তিনি অনেক খাটাখাটনি করে একটা একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন। পরবর্তীকালে সেটি আর বাস্তবায়িত কিন্তু হয়নি, কারণ যা হয় 3-4 বছর 5 বছর লেগে যায় একটা কাঠামো দাঁড় করাতে, তারপরে একটা সরকার পরিবর্তন হয়, আগের সরকার পরবর্তী সরকার এসে বলে যে আগের সরকারের সবকিছু বাতিল। তো এখন এই সরকার তো বাতিলের মধ্যে পড়ে না, গত 15 বছর ধরে তারা টানা ক্ষমতায় আছে, তারপরেও কেন তাদেরকে এত পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেটি একটি বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে বহুধা বিভক্ত শিক্ষা ব্যবস্থা, স্কুলের মধ্যে আবার একটা বাংলা মিডিয়াম, একটা ইংলিশ ভার্সন, আবার মাদ্রাসা, আবার ইংলিশ মিডিয়াম, তারপরে ইংলিশ মিডিয়ামের মধ্যে আবার এই অক্সফোর্ড, অমুক তমুক, কেমব্রিজ, আরো কি কি আছে, এত কিছু তো সামলানো আসলে মুশকিল। আমাদের একটা ইউনিফর্ম একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম থাকা দরকার। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমার কাছে যেটি মনে হয় যে আমরা প্রচুর ছেলে মেয়ে পাচ্ছি যারা SSC, HSC, BA, MA পাশ করে কাজের বাজারে ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমার মোটামুটি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এখন তো আসলে চাকরি দিতে হয় এরকম জায়গায় বসতে হয় মাঝে মধ্যে। যখন কোনো কোনো প্রতিষ্ঠানের জন্য চাকরি দিতে গিয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নিতে যাই, তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে লিখতে বলি, আমি খুবই হতাশার সঙ্গে লক্ষ্য করি যে তারা বিভিন্ন নামকরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, তাদের রেজাল্ট খুব ভালো, GPA খুব ভালো, কিন্তু ইংরেজি তো দূরের কথা, বাংলায় ঠিক মতো লিখতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না। আহ সভ্যতা, ভব্যতা, ম্যানার, এই জিনিসটা খুব কম ছেলে মেয়েই জানে। তারপরে হচ্ছে যে জীবন ভিত্তিক যেটা শিক্ষা, আপনি প্রচুর ছেলে মেয়ে পাবেন যারা BA পাশ করে বসে আছে, চাকরি পায় না, কারণ যে শিক্ষা সে পেয়েছে সেই শিক্ষার মধ্যে জীবনের কোনো উপকরণ নেই। আপনি আপনার ঘরের কাজ করার জন্য একজন প্লাম্বার খোঁজেন, একজন দক্ষ রাজমিস্ত্রি খোঁজেন, বাংলাদেশে রাজমিস্ত্রির কোনো শিক্ষা নাই, প্লাম্বারের কোনো শিক্ষা নাই, ইলেকট্রিশিয়ানের কোনো শিক্ষা নাই। ঢাকা শহরে বা বাংলাদেশে প্রতিদিন কত শত হাজার গাড়ি বের হচ্ছে রাস্তায়, গাড়ি চালকদের জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। যেই শিক্ষা কাজে লাগে সেই শিক্ষা নাই, শুধুমাত্র কতগুলো সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ানোর শিক্ষা আছে। এই শিক্ষিত হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। গ্রামে আমরা দেখেছি ছোটবেলায়, বা এখনো গ্রামে অনেক মানুষ আছেন যারা নিরক্ষর, শিক্ষা জানেন না, তাদেরও জ্ঞান বুদ্ধি কৃষি বিষয়ক বা অন্য অনেক বিষয়ক, আবহাওয়া বিষয়ক, জলবায়ু বিষয়ক ওই শিক্ষিতদের চেয়ে ভালো। এই শিক্ষিতরা না শিক্ষিত না অশিক্ষিত, এরা একটা মধ্যবর্তী জায়গায় পড়ে আছে, ফলে এরা না পায় চাকরি, না করতে পারে গ্রামে গিয়ে কৃষিকাজ, এবং এবং তারা মনে করে যে তাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে কোনো একটা অফিসে গিয়ে অফিসার হবে, কাজ করা না, অফিসার হওয়াই হচ্ছে এই শিক্ষার মূল লক্ষ্য। তো আমার ধারণা সেই জায়গা থেকে যদি শিক্ষাটাকে আমরা জীবনমুখী করতে পারি। আরেকটা কথা খুব জরুরি ভিত্তিতে বলা দরকার, আমাদের দেশে প্রচুর 1 কোটি মানুষ বিদেশে কাজ করে। কোন পর্যায়ের কাজ করে? একদম পৃথিবীর সর্বনিকৃষ্ট কাজ যেগুলো, সেগুলো করে। অথচ আমরা যদি আমাদের শিক্ষিত মানুষদেরকে ওখানে পাঠাতে পারতাম, 10 জনের কামাই একজন করতে পারতেন। সেদিকে আমাদের আমরা প্রচুর কথা বলি, প্রচুর ইত্যাদি ইত্যাদি বক্তৃতা দেই, সেমিনার করি, টকশো করি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আমার মনে হয় শিক্ষাটাকে সেই দিকে, একটা হচ্ছে মানবিক গুণাবলীর উন্নয়ন, আর একটা হচ্ছে জীবনমুখী করা। শুধুমাত্র সার্টিফিকেট, GPA দিয়ে কোনো কাজ হবে না। একদম পরিষ্কার। দুজনে থাকবেন, আর একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবারও আলোচনায়। দর্শক, নিটল টাটার বিরত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটার বিরত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন জয় মামুন এবং নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ বিএনপির মহাসচিব অনেকদিন পর আসতে কথা বলেছেন সরাসরি মিডিয়ার সঙ্গে, এবং জনসভায় কথা বলেছেন কয়েকদিন আগে। আজকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার গত নির্বাচনের পরে আওয়ামী লীগের কারণে দেশ এখন গভীর সংকটে। একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনতে চাই। দেখেন, রাজনৈতিক নেতারা তাদের মতো করে কথা বলবেন, তাদের অবস্থান থেকে কথা বলবেন, তাদের প্রতিপক্ষ সম্পর্কে তাদের যেই
ধারণা, বিশ্বাস, অনেক ক্ষেত্রে বিশ্বাস ধারণার চেয়ে বড় কথা হচ্ছে তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অনেক রকমের কথা বলেন। কিন্তু মির্জা ফখরুল যে সংকটের কথা বলেছেন, আমাদের যে রাজনৈতিক সংকট, এই সংকট তো বহু বছর ধরে চলছে এবং সেটা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে, গভীর হচ্ছে, এবং এই সংকট বাড়ছে বই কমছে না। সরকার বা সরকারি দল রাজনৈতিক সংকট নেই, একদম দেশ সব ঠিক আছে, একেবারে আমরা মানে ভালোর চেয়ে ভালো অবস্থায় আছি। এখন রাজনীতি মানে কি, গণতন্ত্র মানে কি, নির্বাচন মানে কি, শাসন ব্যবস্থা মানে কি, বিচার ব্যবস্থা মানে কি? সোজা কথা, একটা দেশ বা একটা রাষ্ট্রের জন্য আমি যদি ভালো চিন্তা করি, শুধু আমি বড় বড় প্রজেক্ট করলাম, অনেক কিছু দেখানোর মতো কাজ করলাম, নিশ্চয়ই সেগুলো গুরুত্ব আছে, সেগুলো প্রয়োজনীয়তা আছে, সেগুলো সুবিধা মানুষ পায়। কিন্তু আমি শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে সব ভালো আছে, সবকিছু ঢেকে ফেলছি, এটা তো হয় না। একটা দেশের উন্নয়ন মানে শুধু অবকাঠামো উন্নয়ন না। এটার জন্য যদি এই প্রথম শর্ত ধরি, যে কারণে আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র চর্চা করি, গণতন্ত্র সারা বিশ্বে হয়, গণতন্ত্র এখন পর্যন্ত সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা, সেই কারণে সব দেশই এটাকে অনুসরণ করে। সেই গণতন্ত্রের মূল কথা কি? সেই গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের ক্ষমতায়ন, এবং সেই ক্ষমতায়নটা কিভাবে হয়? নির্বাচনের মাধ্যমে হয়। সেই নির্বাচন নিয়ে আমাদের সংকট তৈরি হচ্ছে এবং সংকট সেটা ঘনীভূত হচ্ছে, সেই সংকট যাচ্ছে না। আমাদের শাসন ব্যবস্থা কি? শাসন ব্যবস্থার অর্থ হচ্ছে যে এখানে সুশাসন থাকবে, এখানে যারা শাসন করবেন আমাদের, তারা মানুষের কাছে, জনগণের কাছে জবাবদিহি করবেন, তারা তাদের স্বচ্ছতা প্রমাণ করবেন, তারা দুর্নীতি অনিয়ম দূর করবেন। সেগুলো কি কোনো বালাই আছে? নাই। একটা দেশের নাগরিকরা ভালো আছে, তার লক্ষ্য কি? সেটা হচ্ছে যে সে আপনার তার নাগরিক অধিকার পাবে, সে আইনের শাসন পাবে, সে বিচার পাবে, সে রাষ্ট্র দ্বারা, প্রশাসন দ্বারা বা কোনো মহল দ্বারা, পক্ষ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, অন্যায় শিকার হবে না। এরকম নানান সূচকে, নানান ব্যারোমিটারে আপনি চিন্তা করতে গেলে আমরা আসলে তো সংকটের মধ্যে আছি, এবং সেই সংকট উত্তরণের কি কোনো চেষ্টা আছে? এর জন্য আমরা সরকারি দলকে দোষ দিই, তারা যেহেতু ক্ষমতায় থাকে এবং দায় ভারটা তাদেরই বেশি। বা গত 10 বছর, 15 বছরে যদি আমি রাজনৈতিক সংকটের আলোচনা করি, সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার একটা বড় দায় আছে। কিন্তু রাজনীতিতে শুধু সরকার নিয়ে না, এখানে বিরোধী দলের ব্যাপার আছে, এখানে অন্যান্য সামাজিক শক্তির ব্যাপার আছে। দায় কারো কোনো অংশে কম নয়, আমরা সবাই দায়ী। সবাই মিলেই কিন্তু আমরা এই সংকটটা তৈরি করেছি বা সংকটটাকে ঘনীভূত করছি, গভীরে নিচ্ছি, এবং তার কুফল দেশ জাতি ভোগ করছে। একদম। জয় মামুনের কাছ থেকেও শুনতে চাই, পাশাপাশি একটু জানতে চাই যে ডোনাল্ডো আসছেন, আমরা মোটামুটি জানি, সে কারণেই রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মানে বেশ আলোচনা, সমাবেশ, আন্দোলন এগুলো শুরু হলো কিনা জানি না। এটি এটি আমার কাছে না খুব হাস্যকর একটা ব্যাপার মনে হয়। বাংলাদেশ রাজনীতিবিদ, আমার সরকার, আমার বিরোধী দল, কিন্তু আরেকটা দেশের নেতৃবৃন্দকে দেখানোর জন্য আমার কেন রাজপথে শোডাউন করতে হবে? দেখানোর জন্য কেন আমার খুব সুশাসনের ভান দেখাতে হবে? দেখানোর জন্য কেন আমার আইন সংশোধনের নাটক করতে হবে? এগুলো এগুলো আসলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা, আর কিছু না। এবং রাজনীতিতে যে দীনতা বা দৈন্য আছে, সেই দৈন্যেরই বহিঃপ্রকাশ আরেকটাই, যে ডোনাল্ড লু বলেন বা যাই বলেন, নাই বলেন না কেন, যে কথাগুলো নাজমুল আশরাফ বলছিলেন, কথাগুলো একদমই সত্যি। কিন্তু আমি যদি আর একটু পেছন থেকে তাকাই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন সেটি বড় কথা নয়। কারণ বড় কথা নয় এই জন্য যে রাজনীতিবিদরা তো আসলে নতুন কথা বলেন না, প্রতিদিনই এক কথা বলেন। এবং ওনারা বেশিরভাগ ক্ষেত্রেই সেই কথাই বলেন যেই কথা বললে ওনার নিজের বা ওনার দলের বা ওনার নেতার বা নেত্রীর সুবিধা হয়, নেত্রী খুশি হন, সেই সব কথাই ওনারা বলেন। বাস্তবের সঙ্গে সেই কথার মিল খুব একটা থাকে না। কিন্তু আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার, বক্তব্যটার মধ্যে সত্যতা আছে। সত্যতা এইখানে আছে যে দেশে একটা রাজনৈতিক সংকট রয়েছে। এখন সেই সংকটের জন্য আওয়ামী লীগ এককভাবে দায়ী কি অন্য কেউ দায়ী, সেটিও আমরা পর্যালোচনা করতে পারি। আমার কাছে যেটি মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, তারা দীর্ঘদিন ধরে ক্ষমতা আছে, তাদের দায়ভার অনেক বেশি। কিন্তু অন্য যারা আছেন তাদেরও তো নিশ্চয়ই দায় আছে। এবং বাংলাদেশের এই রাজনৈতিক হাল কেন হলো, কেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা কখনো কারোর প্রতি আস্থা রাখতে পারি না? আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলাম সবাই মিলে টিলে একটা সঙ্গে, একটা সময় এরশাদ বিরোধী আন্দোলনের পরে। তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তো আমরাই বিতর্কিত করেছি। আমরা বলতে আমি আমাদের রাজনীতিবিদদের কথা বলছি, যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় ছিলেন। তো এই যে রাজনৈতিক সংকট, এটির জন্য তারাই দায়ী আসলে, যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছেন বা ক্ষমতায় ছিলেন। তারা যদি নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না আনেন, তাহলে এই সংকটের সমাধান আপনি আমি সারাদিন সারা রাত কথা বললেও কোনো লাভ হবে না। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হয় সেটি হচ্ছে প্রধান দুই দলের
এই জায়গায় রাজনৈতিকভাবে তাদের দলের ভেতরের বা নিজেদের ভেতরের জায়গা থেকে পরিবর্তনের বা একটু সংশোধনের অথবা একটু আধুনিকায়নের কোন ধরনের কোন প্রচেষ্টা আছে বলে আমার মনে হয় না। দুই নেত্রী, একজন নেত্রী তো এখন কথা বলছেন না, মানে আমি বলছি শীর্ষ নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলেন। ক্ষমতায় থাকলে যে ভাষায় কথা বলেন, ক্ষমতার বাইরে গেলে একই ভাষায়, মানে অন্য ভাষায় কথা বলেন, যে দলই হোক। বিএনপি এখন যা বলছে, আওয়ামী লীগ তাই বলতো যখন তারা বিরোধী দলে ছিল। ফলে এদের নিজেদের ভেতরের সংস্কার যদি না হয়, নিজেদের ভিতরের আচরণ যদি পরিবর্তিত না হয়, তাহলে এই রাজনৈতিক সংকট দূর হবে না। আর ডোনাল্ড লু বা ভারত অথবা চীন অথবা রাশিয়া এসে বাংলাদেশের সংকট উত্তরণ করে দিয়ে যাবে সংকট থেকে বাংলাদেশকে, সেটি আমার কাছে কখনোই মনে হয় না। আমরা একটা কঠিন গ্যারাকলের ভিতরে আছি। আমরা বলতে আমি এখন নাগরিকদের কথা বলছি। আমরা এই সংকটের ভিতর দিয়ে আছি। আমি আমার জীবদ্দশায় ছাত্র জীবন থেকে সেই এরশাদের স্বৈরাচারী আমল, স্বৈর শাসন থেকে শুরু করে স্বৈরাচারের পতন এবং তারপরে গণতন্ত্রের উত্তরণ, বিভিন্ন নির্বাচন ইত্যাদি যা দেখলাম, পুরোটাই তো ওই শিক্ষা ব্যবস্থার মতো ট্রায়াল অ্যান্ড এরর গিনিপিগ পদ্ধতির ভিতর দিয়ে গিয়েছে আমার জীবন। আগামীতে আমার সন্তানের জীবন যাতে এই গিনিপিগ সিস্টেমের ভিতর দিয়ে না যায়, সেজন্য আমরা চাই যে আমরা কি বলি যে শিশুরাই ভবিষ্যৎ। আমাদের শিশুরা কোন বাংলাদেশ পাবে? আমি তো আমার জীবন নিয়ে এখন আর চিন্তিত না, কারণ আমি তো আমার জীবনের বেশিরভাগ সময় পার করেই ফেলেছি। আমাদের সন্তানরা কি একটা নিরাপদ বাংলাদেশ পাবে, যেখানে রাজনীতির নামে হিংসা থাকবে না, পারস্পরিক আক্রমণ থাকবে না, নোংরামি থাকবে না, প্রতিহিংসা থাকবে না, বা মানুষ কথা বলার সুযোগ পাবে, মানুষ ভোট দেবার সুযোগ পাবে, রাজনীতিবিদরা মিথ্যাচার করবেন না? সেরকম একটা স্বপ্নের বাংলাদেশের কথা আমি ভাবি, আমার জন্য না, আমার পরবর্তী প্রজন্মের জন্য। কিন্তু আমি সে ব্যাপারেও সন্দিহান যে পরবর্তী প্রজন্ম সেই বাংলাদেশ পাবে কিনা। একদম, বেশি আমার আর কিছু বলার নেই। একদম। জয় মামুন এবং নাজমুল আশরাফ দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। দর্শক, এই ছিল নিটল টাটার বিরুদ্ধে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।